আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক মানচিত্র নিয়মিত আয়োজন কথোপকথনে। দুপুর। দর্শক বন্ধুরা, সবার আগে চলুন এক নজরে দেখে নেই আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ হেডলাইনগুলো। জর্ডানে অবস্থিত আরও একটি মার্কিন সেনা ঘাঁটিতে ইরানের বড় ধরনের হামলার দাবি। সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হচ্ছে। ইরানের মিসাইল হামলার পর ইসরায়েলের বিভিন্ন এলাকায় আতঙ্ক ও চরম তৎপরতার ছবি সামনে এসেছে। ইরানকে সরাসরি খোলা যুদ্ধের হুমকি দিয়েছে ইসরায়েল। পরিস্থিতি আরও উত্তপ্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। যে মার্কিন এয়ারবেসে হামলার ঘটনায় 2 মার্কিন সেনার মৃত্যু হয়েছিল, সেই ঘাঁটিতে ইরানি হামলার নতুন ছবি সামনে এসেছে। একের পর এক ব্যালিস্টিক মিসাইল আছড়ে পড়ার দৃশ্য কেন এত আলোচনার জন্ম দিয়েছে সেটিও দেখব। আর সবশেষে জানব পুলিশ সদস্যদের জীবন্ত পুড়িয়ে হত্যার অভিযোগে 2 ব্যক্তিকে প্রকাশ্য ফাঁসি দেওয়ার ঘটনা নিয়ে ইরানে কি ঘটেছে। দর্শক বন্ধুরা, আজকের প্রতিটি খবরই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একে অপরের সঙ্গে কোনো না কোনোভাবে যুক্ত, তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চলুন শুরু করা যাক আজকের এই বিশেষ প্রতিবেদন। কাল খবর এসেছিল যে জর্ডানে ইরানের হামলায় মার্কিন সেনা মারা গেছে। আপনারা নিশ্চয়ই শুনেছিলেন, আমরাও আপনাদের জানিয়েছিলাম। আর এখন 20 জুলাই সকালে সেই জর্ডান থেকেই কিছু নতুন ছবি সামনে এসেছে। সেখানে দেখা যাচ্ছে ইরানের ব্যালিস্টিক মিসাইল হামলার পর কালো ধোঁয়ার বড় বড় কুণ্ডলী আকাশে উঠছে। দাবি করা হচ্ছে আমেরিকার মিলিটারি ঘাঁটিতেই এই হামলাগুলো চালানো হয়েছে। রিপোর্ট অনুযায়ী ইরান আরও একবার জর্ডানের আকাবা এলাকাকে নিশানা করেছে। দাবি করা হচ্ছে এই মিসাইলগুলো আকাবায় থাকা কিং হুসেন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের খুব কাছে এসে পড়েছে। এরপরই এয়ারপোর্টের আশেপাশে কালো ধোঁয়ার বড় বড় মেঘ দেখা যায় আকাশে। দাবি করা হচ্ছে যে এর আগেও একটি মিসাইল এয়ারপোর্টের ঠিক বাইরে পড়েছিল। আর এবারের তাজা হামলায় এয়ারপোর্টের আশপাশের এলাকায় আবারও নিশানা করেছে ইরান। এখানে আপনাদের একটু জানিয়ে রাখি যে এই কিং হুসেন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এখন আমেরিকান সেনার অনেক এয়ারক্রাফট রয়েছে। আর এই কারণেই এটাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেনা ঘাঁটি হিসাবে ধরা হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় আসা অন্যান্য ভিডিওতেও জর্ডানের ভিতরে থাকা আমেরিকার একটি ঘাঁটি থেকে কালো ধোঁয়া উঠতে দেখা গেছে। দাবি করা হচ্ছে ইরানের মিসাইল হামলার পরই এই ধোঁয়া সেখান থেকে উঠেছে। যদিও এই ভিডিওগুলো বা ঠিক কতটা ক্ষতি হয়েছে তার কোনো অফিসিয়াল কনফার্মেশন এখনও আসেনি। আপনারা তো জানেনই যে বর্তমানে সোশ্যাল মিডিয়ায় খবর আগে আসে আর খাতায় কলমে লেখা হয় পরে। আমরা এই দাবির ভিত্তিতেই এই খবরটা আপনাদের দেখালাম। আসুন পরবর্তী খবরে যাই আর আপনাদের জানাই ইসরায়েল কেন এত হুড়োহুড়ি আর আতঙ্ক ছড়িয়ে পড়ল ইসরায়েলের ভিতরে। জর্ডানের দিকে ছোড়া ইরানের মিসাইলের কারণে ইসরায়েলের ভিতরে মানুষ ভয়ে কাঁপছে কেন, এই খবরের মাধ্যমে পুরো বিষয়টা একটু সহজ করে বুঝে নিন। গতকাল 19 জুলাই রাত প্রায় 8টার সময় ইসরায়েলি খবরের কাগজ দ্য টাইমস অফ ইসরায়েল সহ অন্যান্য পত্রিকা এই ঘটনার বিস্তারিত জানিয়েছে। রিপোর্ট অনুযায়ী ইরান জর্ডানের আকাবা শহরের দিকে 4টে ব্যালিস্টিক মিসাইল ছুঁড়েছিল, যা আমরা এই আগের খবরেই বললাম। এর মধ্যে 3টে মিসাইলকে আমেরিকার এয়ার ডিফেন্স সিস্টেম মাঝপথেই আটকে দেয়, কিন্তু চতুর্থ মিসাইলটি জর্ডানের একটি ফাঁকা জায়গায় এসে পড়ে। জর্ডান আর ইসরায়েল কিন্তু একে অপরের একেবারে গায়ে গায়ে লাগা দেশ। ইসরায়েলি সেনার দাবি এই মিসাইলগুলোকে মাঝপথে ধ্বংস করার পর সেগুলোর কিছু টুকরো ইসরায়েলের ইলাত শহরের দিকে উড়ে আসতে থাকে। এরপর ইসরায়েলও আগাম সতর্কতা হিসাবে তাদের আয়রন ডোম থেকে বেশ কিছু ইন্টারসেপ্টর ফায়ার করে, যাতে ওই টুকরোগুলোকে আটকানো যায়। রিপোর্ট বলছে ইন্টারসেপ্টর মিসাইলের কিছু টুকরো ইলাত শহরের কাছে একটি ফাঁকা জায়গায় পড়েছে। যদিও এতে কোনো ক্ষতি হয়নি, কিন্তু মিসাইলের টুকরো পড়তে দেখেই আতঙ্কিত ইসরায়েলিরা নিরাপদ আশ্রয়ের খোঁজে এদিক ওদিক পালাতে শুরু করে। মানে হুড়োহুড়ি একটা পড়ে যায় শহরের মাঝে। তাদের মনে হয়েছিল এই নতুন যুদ্ধে সম্ভবত এই প্রথমবার ইরান সরাসরি ইসরায়েলের উপর হামলা করে বসল। এদিকে ইসরায়েলি সেনা জানিয়েছে ইলাত শহরের উপর সরাসরি কোনো বিপদ ছিল না, তাই সেখানে কোনো সাইরেন বাজানো হয়নি। তো আগের খবরে আমরা দেখলাম
জর্ডানের দিকে মিসাইল ছোড়া হয়েছিল, আর তার টুকরো ইসরায়েলে পড়ায় সেখানে হুড়োহুড়ি পড়ে যায়। এবার এই ঘটনা নিয়েই ইসরায়েল ইরানকে আবারও খোলাখুলি যুদ্ধের হুমকি দিয়ে বসেছে। একটু মন দিয়ে শুনবেন। ইসরায়েল সাফ জানিয়ে দিয়েছে, ইরান যদি এবার একটাও মিসাইল ছোড়ে তবে তার জবাব পুরো শক্তি দিয়ে দেয়া হবে। মিসাইল কোথায় ছোড়া হয়েছিল ইরান থেকে? জর্ডানে। গতকাল 19শে জুলাই রাতে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কার্ডসের একটি বয়ান সামনে এসেছে। সেখানে তিনি বলেন যে ইরান যদি ইসরায়েলের দিকে একটাও মিসাইল ছোড়ে তবে ইসরায়েল তার পুরো শক্তি দিয়ে ইরানের উপর হামলা করবে। এই বয়ান এমন একটা সময়ে এলো যখন জর্ডানের আকাবা শহরের দিকে ছোড়া ইরানের 4টে মিসাইলের মধ্যে 3টেকেই আমেরিকা মাঝপথে ধ্বংস করেছে, আর তার টুকরো ছিটকে পড়ে এসে ইসরায়েলে পড়ায় সেখানে হুড়োহুড়ি পড়ে গেছে। কার্ডস আরও বলেন, আমেরিকা যদি তাদের পলিসি বা নীতি বদলায় তবে ইসরায়েল সব পরিস্থিতির জন্যই প্রস্তুত। তার কথা অনুযায়ী ইসরায়েল শুধু নিজের আত্মরক্ষার জন্যই নয়, বরং ইরানের বিরুদ্ধে বড়সড় পাল্টা হামলা চালানোর জন্যও পুরোপুরি তৈরি হয়ে বসে আছে। অর্থাৎ ইসরায়েল আবারও স্পষ্ট করে দিল যে ইরানের তরফ থেকে নতুন কোনো হামলা হলে তার জবাব আগের চেয়েও অনেক বেশি কঠোরভাবে দেয়া হবে। চলুন পরবর্তী খবরে এগিয়ে যাই। দুরাত আগে জর্ডানে আমেরিকার এয়ারবেসে হওয়া ইরানের হামলার কিছু নতুন ছবি আবারও সামনে এসেছে। এই হামলাতেই দর্শক বন্ধুরা 2 মার্কিন সেনার মৃত্যু হয়েছিল। এই হামলাতেই যে তারা মারা গেছে সেটা একদম কনফার্ম। এই ছবিগুলোতে ইরানের ব্যালিস্টিক মিসাইলগুলো যে ভয়ঙ্কর গতিতে আমেরিকার এয়ারবেসে আছড়ে পড়তে দেখা যাচ্ছে তা সোশ্যাল মিডিয়ায় নতুন করে বিতর্কের ঝড় তুলেছে। আর এই ছবিগুলো যেমন তেমন কেউ শেয়ার করেনি, খোদ ইরানের সংবাদ মাধ্যমের এক্স অ্যাকাউন্ট থেকে এগুলো শেয়ার করা হয়েছে। গতকাল 19শে জুলাই সন্ধ্যা 7:11 ইরানের তেহরান নিউজ এই নতুন ফুটেজ রিলিজ করে দাবি করেছে যে এই ভিডিওটি দুরাত আগে জর্ডানের মুফাফাক সালতি এয়ারবেসে হওয়া ইরানের হামলার। ভিডিওতে পরিষ্কার দেখা যাচ্ছে একটার পর একটা ব্যালিস্টিক মিসাইল একেবারে ঝড়ের বেগে মার্কিন এয়ারবেসের দিকে পড়ছে, আর গোটা এলাকায় জোরালো বিস্ফোরণের সাথে সাথে আগুন আর কালো ধোঁয়ার বড় বড় কুণ্ডলী আকাশে উঠছে। এই মুফাফাক সালতি এয়ারবেস হলো আমেরিকার সেই গুরুত্বপূর্ণ সেনাঘাঁটি যেখানে হামলা হওয়ায় 2 মার্কিন সেনার মৃত্যু আর বেশ কয়েকজন সেনার আহত হওয়ার খবর খোদ আমেরিকার সেন্টকম কনফার্ম করেছে। এবার ইরানের মিডিয়া এই হামলারই নতুন ছবি সামনে এনে দাবি করছে যে সেই রাতে আমেরিকার এই অত্যন্ত গুরুত্বপূর্ণ সেনাঘাঁটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। এবার আসি শেষ খবরে। ইরান তাদের দেশের 2জন মানুষকে প্রকাশ্যে ফাঁসি দিয়ে সমাজের বাকি সবাইকে একটা বড় বার্তা দিয়েছে, বিশেষ করে তাদের যারা ইসরায়েল আর আমেরিকার সাথে মিলে কাজ করে। ইরানের দাবি এই 2 আসামি পুলিশ কর্মীদের জ্যান্ত পুড়িয়ে খুন করেছিল, যাদের শাস্তি স্বরূপ তাদের ফাঁসি দেওয়া হলো। ইরানের বিচার ব্যবস্থা আজ 20শে জুলাই ঘোষণা করেছে যে ইরফাহান এবং গুল মোহাম্মদ নামের 2 ব্যক্তিকে ফাঁসি দেওয়া হয়েছে। ইরান সরকারের মতে সরকার বিরোধী বিক্ষোভের সময় পুলিশের উপর অত্যন্ত বিপজ্জনক হামলা চালানোর অভিযোগ ছিল এই 2জনের বিরুদ্ধে। বিচার বিভাগের দাবি এই 2 আসামি ইস্পাহান শহরে পুলিশ অফিসারদের দড়ি দিয়ে রাস্তার সাইনবোর্ডের সাথে বেঁধে ফেলেছিল। এরপর রাস্তার ধারে তাদের উপর বৃষ্টির মতো পাথর ছোড়া হয়, তারপর তাদের গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়, জ্যান্ত পুড়িয়ে মারে পুলিশদের। ইরানের আদালত এই মারাত্মক অভিযোগের ভিত্তিতেই 2জনকে খুনের দোষী সাব্যস্ত করে, যার পর আজ সকালে তাদের গলায় ফাঁসির দড়ি পরিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। রিপোর্ট অনুযায়ী এই গোটা ঘটনাটি সেই সরকার বিরোধী বিক্ষোভের সাথে জড়িত যা দেশে মুদ্রাস্ফীতি এবং আর্থিক সংকটের প্রতিবাদে কিছুদিন আগে শুরু হয়েছিল এবং পরে যেটা গোটা দেশে ছড়িয়ে পড়ে। আর এই ঘটনার পর থেকেই আমেরিকা ইরানের উপর হামলা। আসসালামু আলাইকুম। আজকের ইন্টারন্যাশনাল নিউজ বাংলাদেশ থেকে শুরু করি। একটি সুসংবাদ দিয়ে শুরু করছি। বাংলাদেশে বিপুল বিনিয়োগ করতে যাচ্ছে তুরস্ক। তুরস্কের শুধুমাত্র একটি কোম্পানি
$300 মিলিয়ন বিনিয়োগ করবে বাংলাদেশের টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে। এবং চট্টগ্রামের মীরের সরাই শিল্প এলাকায় অত্যাধুনিক একটি টেক্সটাইল মিল তৈরি করতে যাচ্ছে তুরস্কের বিখ্যাত একটি শিল্প গ্রুপ। এই শিল্প গ্রুপটির নাম সানকো শিল্প গ্রুপ। তুরস্কের গাজিয়ান্তেপ শহর থেকে এই শিল্প গ্রুপের অনেকগুলো টেক্সটাইল মিল আছে, তারা এখন বাংলাদেশেও তাদের মিল তৈরি করতে যাচ্ছে। বাংলাদেশের সচিবালয়ে আজকে বাণিজ্য, শিল্প এবং বস্ত্র মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিদের সাথে বৈঠক করেছে সানকো কোম্পানির প্রতিনিধি দল এবং তারা এই বৃহৎ বিনিয়োগের কথা জানিয়েছেন। আপনারা ছবিতে দেখছেন সানকো গ্রুপের সিইও কে। সানকো গ্রুপ তুরস্কের সবচেয়ে বড় হোল্ডিং কোম্পানিগুলোর একটি, যাদের টেক্সটাইলের পাশাপাশি আরো অনেক ধরনের বিজনেস রয়েছে। তবে টেক্সটাইল মিলে তারা 1904 সাল থেকে টেক্সটাইল শিল্পের সাথে জড়িত। তুরস্কের একটি প্রতিষ্ঠিত টেক্সটাইল মিল। এই মিলটি যদি বাংলাদেশে বিনিয়োগ করে বাংলাদেশের দুইটি বড় লাভ হবে। একটি লাভ, তাদের অত্যাধুনিক কারখানায় চাকরি পাবে অনেক বাংলাদেশি শ্রমিক। 2 নাম্বার লাভ, এই উৎপাদিত পণ্যগুলো পৃথিবীর বিভিন্ন দেশে রপ্তানি হবে, সেখান থেকেও বাংলাদেশে বৈদেশিক মুদ্রা আসবে। এটা শুধু একটি কোম্পানি, এইরকম আরো অনেকগুলো কোম্পানি পাইপলাইনে রয়েছে। তুরস্ক বাংলাদেশের সাথে শুধু ডিফেন্স ইন্ডাস্ট্রির ইনভেস্টমেন্ট নয়, তুরস্ক বাংলাদেশের সাথে বিভিন্ন সেক্টরে ব্যবসা করতে চাইছে। এবং বাংলাদেশে যদি বাণিজ্যিক পরিবেশ সুন্দর থাকে, হবিগঞ্জে আজকে যেভাবে বিনা উস্কানিতে এনসিপির নেতাকর্মীদের পেটানো হয়েছে, এই ধরনের ভাঙচুর মারামারির সংবাদ বিশ্ব মিডিয়া আসলে বাংলাদেশে কেউ বিনিয়োগ করতে আসবে না। বিনিয়োগের জন্য প্রয়োজন একটি সুন্দর, শান্তিপূর্ণ সহাবস্থানের রাজনীতি পরিবেশ। সেই পরিবেশ যদি সরকার নিশ্চিত করতে পারে, শুধু তুরস্ক নয়, আরো অনেক দেশ থেকে বিনিয়োগ আসবে। প্রিয় দর্শক, অনেকেই সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ সারাকে পছন্দ করেন, অনেকেই সমালোচনা করেন। শত সমালোচনা সত্ত্বেও আহমেদ সারা সিরিয়াতে যুদ্ধ বিধ্বস্ত একটা দেশে $30 বিলিয়ন বেশি বিনিয়োগ এনেছে। তার সবচেয়ে বড় কারণ সিকিউরিটি গ্যারান্টি। আহমেদ সারা ক্ষমতায় নেয়ার পর সিরিয়ার গৃহযুদ্ধ বন্ধ হয়ে গিয়েছে, চুরি ডাকাতি বন্ধ হয়ে গিয়েছে, রাজনৈতিক হানাহানি বন্ধ হয়ে গিয়েছে, সকল ধরনের মারামারি বন্ধ হয়ে গিয়েছে। এমনকি ইসরায়েলের হামলা থেকে সিরিয়াকে রক্ষা করার জন্য ইসরায়েলের সাথে একটি সামরিক চুক্তির ব্যাপারেও আলোচনা করছে, ইসরায়েল যেন সিরিয়াতে হামলা না করে। যদি একটা দেশের অভ্যন্তরে শান্তি থাকে, বৈদেশিক আক্রমণ না হয়, সেই দেশে বিনিয়োগ আসবেই। আমরা আশা করব বাংলাদেশে আরো বিনিয়োগ আসবে। বাংলাদেশ সরকার এই বিনিয়োগগুলোকে স্বাগত জানানোর পরিবেশ তৈরি করবে। প্রিয় দর্শক, আজকের একটা গরম সংবাদ রয়েছে ভারত থেকে। ভারতের উত্তরপ্রদেশের বিখ্যাত ইউনিভার্সিটি মোহাম্মদ আলী জৌহর ইউনিভার্সিটি, যেটি প্রতিষ্ঠা করেছিলেন ভারতের উত্তরপ্রদেশের রামপুরের এমপি মোহাম্মদ আজম খান, 10 বারের নির্বাচিত এমপি। তার সারা জীবনের স্বপ্ন ছিল ভারতের পিছিয়ে পড়া মুসলমান এবং সাধারণ মানুষের জন্য একটি ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করা। সম্পূর্ণ ডোনেশনের টাকায় প্রাইভেট এই ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেছে 300 একর জমির উপর। এই ইউনিভার্সিটিটিকে বুলডুজার দিয়ে গুড়িয়ে দেওয়ার আদেশ দিয়েছিল মোদির অনুগত যোগী সরকার। ইউনিভার্সিটির ভবনগুলো 40টি ভবনের মধ্যে 38টি ভবন নাকি সরকারের আইন মেনে হয়নি। এই ধরনের গাঁজাখুরি বাহানা দিয়ে একটা বিশ্ববিদ্যালয়ের 38টা ভবন বুলডুজার দিয়ে গুড়িয়ে দেওয়ার নির্দেশ জারি করেছিল এবং সেই নির্দেশের বিরুদ্ধে আন্দোলন করছিল সকল ধর্মের ছাত্ররা। শেষ পর্যন্ত ভারতের একটি আদালত মোদি এবং যোগীর এই বুলডুজারের চক্রান্তকে নস্যাৎ করে দিয়েছে। আমাদের কাছে সংবাদ এসেছে, মুরাদাবাদ কমিশনার কোর্ট অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করেছে এবং বিশ্ববিদ্যালয়ের উপর বুলডুজারের এই সংকট কেটে গিয়েছে।
এর মাধ্যমে হাজার হাজার শিক্ষার্থীর ভবিষ্যৎ নিশ্চিত হয়েছে। এবং ককরোচ জনতা পার্টির হাতে একটা ব্যাপক ধোলাই খাওয়ার পর দিল্লির পর আরেকটা ধোলাই খেল উত্তরপ্রদেশে। অল্প সময়ের মধ্যে উত্তরপ্রদেশে নির্বাচন হচ্ছে। সেই নির্বাচনে উত্তরপ্রদেশের জনগণ যদি বিজেপির রাজনীতিকে প্রত্যাখ্যান করে, তাহলে সেটা হতে পারে ভারতবর্ষে বিজেপির ক্ষমতার পতনের শুরু। উত্তরপ্রদেশ ভারতের সবচেয়ে বেশি সংসদ সদস্য প্রদান করে ভারতের সংসদে, এবং সেখানে গুরুত্বপূর্ণ মুসলিম ভোটার রয়েছে। শুধু মুসলিম নয়, অনেক দলিত ভোটার রয়েছে, নিম্ন বর্ণের মানুষ রয়েছে। মোদী এবং যোগীর শাসনামলে জুলুমের শিকার হয়েছে অনেক মানুষ। তাদের জুলুমের প্রতিবাদ করলে মুসলিম লিডারদের বাড়িতে ইসরায়েলি স্টাইলে বুলডোজার দিয়ে বাড়িঘর ভেঙে দেওয়ার অনেকগুলো দৃষ্টান্ত। মুসলিম লিডারদেরকে নানা ধরনের ঠুনকো অভিযোগ দিয়ে কারাগারে বন্দী করে রেখেছে এই যোগী আদিত্যনাথ। সন্ত্রাসের রাজত্ব তৈরি করেছে উত্তরপ্রদেশে। সেই সন্ত্রাসী রাজনীতির কপি পেস্ট চলছে পশ্চিমবঙ্গে, আসামে। ভারতের মুসলমানরা সবচেয়ে বেশি নির্যাতিত হচ্ছে গুজরাটে এবং উত্তরপ্রদেশে, এবং সেখানে নানা রকম ঠুনকু বাহানা দিয়ে অনেকগুলো মসজিদ ঘুরিয়ে দিয়েছে যোগী মোদীর এই বাহিনী। সুতরাং উত্তরপ্রদেশ থেকে যোগী এবং মোদীর আরেকটি পরাজয় শুরু হলো। প্রিয় দর্শক, আমাদের কাছে আরেকটি গুরুত্বপূর্ণ সংবাদ আছে সৌদি আরব থেকে। সৌদি আরব থেকে আমাদের লাইভে জয়েন করেছেন একজন ভাই। সৌদি আরবের জিজান প্রদেশে একটা বড় তেল শোধনাগার বন্ধ করে দিতে বাধ্য হয়েছে সৌদি সরকার। জিজান প্রদেশের এই তেল শোধনাগারে এর আগে হামলা চালিয়েছিল আনসারুল্লাহ হুতি বাহিনী। কেন হামলা চালিয়েছিল? কারণ সৌদি আরব ইয়েমেনের সানা এয়ারপোর্টে হামলা চালিয়েছিল। এর জবাবে ইয়েমেন সৌদি আরবের জিজানে অবস্থিত একটা আরামকো কোম্পানির তেল শোধনাগারে হামলা চালায়। সেই হামলা চালানোর কারণে পাল্টা হামলা চালায় আনসারুল্লাহ হুতি বাহিনী। এবং আনসারুল্লাহ হুতি বাহিনীর হামলায় 4 লক্ষ ব্যারেল দৈনিক তেল শোধন করতে পারে এইরকম তেল শোধনাগারটি বন্ধ করে দিতে বাধ্য হয়েছে সৌদি আরব। সৌদি আরব যদি আবারও ইসরায়েলের আমেরিকার পক্ষে যুদ্ধে যোগ দেয়, তাহলে সৌদি আরবের পরিণতি কি হতে পারে? ছোট্ট একটা ট্রেইলার দেখালো আনসারুল্লাহ হুতি বাহিনী। বাংলাদেশে অবাক হয়ে যায়, অনেক মোদি চোষা ব্যক্তি রয়েছে যারা মোদির বিরুদ্ধে, যোগীর বিরুদ্ধে কিছু বললে গালিগালাজ করে। আমাকে বলে বাংলাদেশে গেলে নাকি হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা। এগুলো কলকাতা দিল্লির বিভিন্ন গর্ত থেকে লাইভে আসে। বাংলাদেশের মানুষকে গণহত্যা করে যারা মোদি যোগীর ধুতির নিচে লুকিয়েছে, সেখান থেকে তারা কমেন্ট করে। মোদি যোগীকে নিয়ে কিছু বললে এদের লাগে কেন? এরা কি মোদি যোগীর অবৈধ সন্তান? সারা বিশ্বের মধ্যে এমন কোন নজির নেই যে কোনো দেশের বিশ্ববিদ্যালয়কে বুলডোজার দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়। এবং মোদি যোগীর শাসন আমলে এই কাজটি করতে চেয়েছিল এবং আদালতকে কাজে লাগিয়ে এটা করতে চেয়েছিল, কিন্তু আরেকটি আদালত এই আইনকে স্থগিত আদেশ দিয়েছে। প্রিয় দর্শক, আমরা আরেকটি গুরুত্বপূর্ণ সংবাদ দেব। সেই সংবাদটি তুরস্ক থেকে। তুরস্কের মধ্যে আজকে গুরুত্বপূর্ণ সফর করছেন ইরাকের প্রধানমন্ত্রী আলী ফাতেহ। কিছুক্ষণ আগে তিনি তুরস্কে এসে পৌঁছেছেন। তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তাইয়েপ এরদোয়ান তাকে গার্ড অফ অনার দিয়ে তুরস্কের প্রেসিডেন্সিয়াল প্যালেসে নিয়ে গিয়েছে। তুরস্কের সাথে ইরাকের সম্পর্ক, ক্রমবর্ধমান সম্পর্ক বাড়ছে। তুরস্ক ইরাক থেকে তেল সংগ্রহ করে এবং ইরাকের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইরাক, ইরান সহ প্রতিবেশী দেশগুলোর সাথে তুরস্ক সুসম্পর্ক রক্ষা করার কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে এবং পারস্য উপসাগরে যে সংকট চলছে, সেই সংকট থেকে উত্তরণের জন্য ইরাকের ভেতর দিয়ে বাই রোডে ইউরোপ পর্যন্ত পণ্য পরিবহনের
যাত্রী পরিবহনের একটি বিশাল রুট তৈরি করছে ইরাক এবং তুরস্ক সরকার। ইরাকের নতুন সরকারের এই প্রধানমন্ত্রীর তুরস্ক সফরের মাধ্যমে তুরস্ক এবং ইরাকের সম্পর্ক আরো শক্তিশালী হবে। প্রিয় দর্শক, আজকে আমরা ইরানের পক্ষ থেকেও একটি গুরুত্বপূর্ণ সংবাদ দেব। হোয়াইট হাউসে কিছুক্ষণের মধ্যে ডোনাল্ড ট্রাম্প বৈঠক করবে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সাথে। ইরানের উপর আরেক দফা হামলার দাবি দেওয়া আবদার নিয়ে নেতানিয়াহু হোয়াইট হাউসে গিয়েছে। এদিকে ইরানের সেনাপ্রধানের উপদেষ্টা বলেছেন, ইসলামিক প্রজাতন্ত্র ইরানের শক্তিশালী সেনাবাহিনী এবং অন্যান্য সশস্ত্র বাহিনীর সদস্যরা দৃঢ় সংকল্প এবং ইসলামী চেতনায় দেশের স্বাধীনতা, ভৌগোলিক অখণ্ডতা এবং ইসলামী মূল্যবোধ রক্ষায় কাজ করছেন। তিনি বলেন, ইরানের ভূখণ্ডে কোনো ধরনের আগ্রাসন তারা মেনে নেবে না। গত তিন দিন ধরে একটা স্থিত অবস্থা রয়েছে। আমেরিকা ইরানে হামলা করছে না, ইরানও পাল্টা হামলা করছে না, কিন্তু উভয় শক্তি সংগ্রহ করছে। ইরান তার সেনাবাহিনীকে সংহত করছে, আমেরিকা তার যে গোলাবারুদের ভান্ডার ক্ষয়ক্ষতি হয়েছে সেগুলোকে রিপেয়ার করার চেষ্টা করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও হুঁশিয়ার দিয়েছে, ইরানের বিরুদ্ধে যে কোনো সময় বড় অপারেশন হতে পারে। আবার তিনি বলছেন, আমরা ইরানকে আলোচনার জন্য কিছুটা সময় দিয়েছি। আমেরিকাকে ইরান বিশ্বাস করে না, যে কোনো সময় আমেরিকা যে কোনো অঘটন ঘটাতে পারে। সে কারণে ইরানের সেনাবাহিনী তাদের প্রস্তুতির সর্বোচ্চটুকু সংগ্রহ করছে। প্রিয় দর্শক, আমি বুঝলাম না, আমাকে একজন অনলাইনে গালিগালাজ করলো। এটার কারণ কি? তুরস্ক বাংলাদেশে বিনিয়োগ করছে সেই কারণে, নাকি মোদি যুগের পরাজয়ের কথা শুনে? ভারত গত 17 বছরে বাংলাদেশে কি ঘোড়ার আন্ডা বিনিয়োগটা করেছে আমাদেরকে বলতে পারেন? পৃথিবীতে একটা পরাশক্তি দেশ আমেরিকা, আমেরিকার পাশের দেশ মেক্সিকো ধনী হয়ে গিয়েছে আমেরিকায় পণ্য রপ্তানি করে। কারণ একটা দেশ যখন পরাশক্তি হয়, তার তখন অনেক কিছুর প্রয়োজন হয় যেটা প্রতিবেশী দেশ থেকে পাঠানো হয়। কানাডা এবং মেক্সিকো দুই দেশ আমেরিকা থেকে অনেক সাপোর্ট পেয়েছে। আর নেপাল এবং বাংলাদেশকে চুষে চুষে খাচ্ছে ভারত। বাংলাদেশের থেকে আমেরিকার পর সবচেয়ে বেশি রেমিটেন্স যায় ভারতে। 30 লক্ষ অবৈধ ভারতীয় বাংলাদেশে চাকরি করে, 30 লক্ষ। তার মধ্যে সবাই ট্যুরিস্ট ভিসায় এসে কাজ করছে, একজনও বাংলাদেশ সরকারকে ট্যাক্স দেয় না। অবৈধভাবে হুন্ডির মাধ্যমে এই টাকা বাংলাদেশ থেকে ভারতে যায়। এবং দুবাই থেকে যত স্বর্ণ বাংলাদেশে চোরাচালানে আসে, এটার গন্তব্য ভারত, পাচার হয় ভারতে। এই স্বর্ণ আসে অবৈধ পথে, যায় অবৈধ পথে। ভারত বাংলাদেশে যে বিনিয়োগটা করে সেটা হলো মাদক। বাংলাদেশের সীমান্ত ঘেঁষে অসংখ্য মাদকের কারখানা তৈরি করেছে ভারত, এবং দেদারসে সেই মাদক বাংলাদেশের সীমান্তে প্রবেশ করছে। ভারত থেকে নগদ টাকা দিয়ে গরু আনতে গেলে বাংলাদেশিদের পিটিয়ে হত্যা করে বিএসএফ, কিন্তু মাদক ঠিকই চলে আসে। বাংলাদেশের চতুর্দিকে কাঁটাতারের বেড়া দিয়ে বাংলাদেশকে একটা উন্মুক্ত কারাগারে পরিণত করেছে ভারত। সেই কাঁটাতারের বেড়া দিয়ে কোনো কাক পক্ষী প্রবেশ করতে পারে না, মাদক ঠিকই প্রবেশ করে। বাংলাদেশের জাতিকে, যুব সমাজকে ধ্বংস করে দেওয়ার জন্য ভারত প্রতিনিয়ত মাদক প্রবেশ করাচ্ছে বাংলাদেশে। এরপরেও যারা মনে করে মোদি এত প্রিয়, তাদের তো মোদির দেশেই যাওয়া উচিত। স্বাধীন বাংলাদেশে তাদের কি কাজ? শেখ হাসিনা ভারতকে মংলা বন্দরের পাশে একটা ইপিজেড দিয়েছিল। শেখ হাসিনা খুবই গুরুত্বপূর্ণ মীরের সরাই এলাকায় ভারতকে জায়গা দিয়েছিল। একটা কানা করি পয়সা বিনিয়োগ করেনি ভারত। পরবর্তীতে ডক্টর ইউনূস সরকার এবং তারেক রহমান সরকার একটা ইপিজেড চীনের কাছে দিয়েছে। চীন সেখানে বিপুল বিনিয়োগ করবে, বাংলাদেশের লক্ষ লক্ষ লোকের চাকরি হবে। আর একটা ইপিজেড তুরস্কের কাছে দেয়া হচ্ছে, চীনের কাছে দেয়া হচ্ছে, এখানে বিনিয়োগ আসছে। সেটা দেখেই ভারতের উচ্ছিষ্টভোগী এই দালালেদের অন্তরাত্মা জ্বলে গিয়েছে,
গালিগালাজ শুরু করেছে। প্রিয় দর্শক, আপনারা যখন শোনেন বাংলাদেশে চীন বিনিয়োগ করছে, তুরস্ক বিনিয়োগ করছে, আপনাদের কেমন লাগে? আমাদের দেশ জনবহুল দেশ, আমাদের